লোডশেডিং আর গ্যাস সংকটে ধুঁকছে দেশ। সিএনজি স্টেশনে গাড়ির লাইন, অনেক বাসায় জ্বলছে না চুলা। বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় দোকান, শপিং মল বন্ধের সিদ্ধান্ত। বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। চূড়ান্ত করা হবে রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থী, আলোচনায় মির্জা ফখরুল। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর স্বাস্থ্য খাত ঢেলে সাজাচ্ছে সরকার। সুফল মিলতে শুরু করেছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। দৃশ্যমান পরিবর্তন দেখছেন না বিশেষজ্ঞ। মশক নিধনের নামে কোটি কোটি টাকার বাণিজ্য। কীটনাশক নয়, কেরোসিন সরবরাহ। মিজান চক্রের আধিপত্য দক্ষিণ সিটি কর্পোরেশনে। পরীক্ষা করেই ওষুধ নেওয়ার দাবি কর্মকর্তার। এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মতির দাবি অস্বীকার ইরানের। হরমুজ নিয়ে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান। হামলা হলে জ্বালানি ও ইন্টারনেট ব্যবস্থা ধ্বংসের হুঙ্কার। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। রাজধানীতে গ্যাস সংকটের সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার রাতে লোডশেডিং এর কবলে পড়ার কথা জানান স্থানীয় বাসিন্দারা। বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুর, লালমাটিয়া, ফার্মগেট, ধানমন্ডি সহ কোথাও কোথাও 2 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। এদিকে তীব্র গ্যাস সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। কখন কতটুকু পাবে কিছুই জানেন না গাড়ি চালকরা। রাস্তার পাশের গাড়ির সারি দীর্ঘ হওয়ায় সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে বেশ ভোগান্তির মুখে সাধারণ মানুষ। গ্যাস সংকটে চট্টগ্রাম নগরীতে বন্ধ রয়েছে বেশিরভাগ ফিলিং স্টেশন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। আকার ধারণ করেছে আজকে 3 দিন ধরে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে গ্যাস সংকট চলছে। আমরা সিএনজি গ্যাস স্টেশনের সামনে আছি। আসলে গতকাল এই সিএনজি স্টেশন থেকে কিন্তু আমরা দেখেছি গাড়িদেরকে, যেসব গাড়ি রয়েছে সেসব গাড়িকে কিন্তু গ্যাস দেওয়া হয়েছে, কিন্তু আজকে কিন্তু সেই সিএনজি স্টেশনটি বন্ধ রয়েছে। শুধু এটি নয়, নগরীর যে অন্যান্য সিএনজি স্টেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু একই অবস্থা। আসলে গ্যাসের চাপ কম থাকে এইসব সিএনজি স্টেশনে কিন্তু বন্ধ। সে কারণেই আমরা দেখছি ভোর থেকে আবার অনেক জায়গায় মধ্যরাত থেকে কিন্তু যারা গাড়ি চালকরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন, এবং তাদের যে ভোগান্তি, তাদের যে অসহায়ত্ব সেটি কিন্তু চোখে পড়ার মতো। এবং তারা বলছেন তারা না খেয়ে অপেক্ষা করছেন কখন গ্যাস দিবে। তবে এখানে যারা গ্যাস কর্তৃপক্ষ রয়েছেন কিংবা এই সিএনজি স্টেশনের মালিক যারা রয়েছেন তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারছেন না কখন গ্যাস আসবে। তারা বলছেন গ্যাসের চাপ বাড়লেই তারা কিন্তু যেসব গাড়ি অপেক্ষা করছেন তাদেরকে কিন্তু গ্যাস দিবে। তো সেক্ষেত্রে একটু জানিয়ে রাখি, গত 3 দিন ধরে বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু গ্যাস সংকট চলছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বলছে বর্তমানে চাহিদা 54.29% গ্যাস মিলছে চট্টগ্রাম অঞ্চলে, অর্থাৎ 45.71% গ্যাস মিলছে না। তাদের আওতাভুক্ত এলাকার যে দৈনিক গ্যাসের প্রকৃত চাহিদা 350 মিলিয়ন ঘনফুট হলেও জাতীয় গ্রিড থেকে দৈনিক বরাদ্দ দেওয়া হয় 246 মিলিয়ন ঘনফুট। বর্তমানে সেখানে পাওয়া যাচ্ছে 190 মিলিয়ন ঘনফুট গ্যাস। কখনো কখনো 210 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেলে তার চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে। সেক্ষেত্রে এই যে চট্টগ্রামের যারা গাড়ি চালকরা রয়েছেন আমরা দেখছি তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে, সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। শুধু যে সিএনজি স্টেশনগুলো নয়, বিভিন্ন জায়গায় বাসা বাড়িতেও কিন্তু আসলে গত 3 দিন ধরে গ্যাস নেই বললেই চলে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত 8টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সময়ের মধ্যে শেষ করতে হবে সব ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি সহ জরুরি সেবাগুলো এ নির্দেশনার বাইরে থাকবে। এদিকে অতীতের ভুল নীতির ফলেই দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কৌশলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।
দেশে কয়েকদিন ধরে চলছে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট। এতে বেড়েছে জনভোগান্তি। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সময়ের মধ্যে শেষ করতে হবে সামাজিক ও সাংস্কৃতিক সব ধরনের অনুষ্ঠান। আর সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছে সরকার। তবে হাসপাতাল, খাবার ও ওষুধের দোকানকে এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, অতীতের ভুল নীতির কারণেই দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট। এক্সেলার টার্মিনালে এমনিতে 50% ক্যাপাসিটিতে রান করছে ডিউ টু বয়লার ফল্ট। হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। দ্যাট ইজ দ্য প্রবলেম। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়, এটা আপনারা জানেন, একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা আশা করছি বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে। বুধবার থেকেই ধীরে ধীরে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির ব্যাপারেও আশাবাদী প্রতিমন্ত্রী। এছাড়া মালয়েশিয়া থেকে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। আজ বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 12টায় সচিবালয়ে সরকার প্রধানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন দলের শীর্ষ নেতৃত্ব সহ নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বৈঠক আলোচনা হবে। বৈঠকের পর রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। সচিবালয়ে জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং বিনিয়োগের যে অপার সম্ভাবনার বিষয়টি গেল ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর থেকেই বারবার কিন্তু বিনিয়োগকারীদের প্রতি এই কথাগুলো, আহ্বানগুলো এবং তাদেরকে আশ্বস্ত করার এই বিষয়টি সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার জানিয়ে আসা হচ্ছিল। কেননা দেশের ধসে পড়া যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতিকে পুনর্গঠন এবং উন্নয়ন বেগবান করার জন্য বিদেশি যে বিনিয়োগের প্রত্যাশা, সেটির জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে বিনিয়োগ বান্ধব পরিবেশের যে আশ্বাস সেটি উদ্যোক্তাদের কাছে সবসময় পৌঁছে দেওয়া হয়েছে। এবং তারই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের অর্ধশতাধিক যে প্রতিনিধি দল, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সকাল 9:30টায় জরুরি গুরুত্বপূর্ণ বিনিয়োগ সংক্রান্ত বৈঠক কিন্তু বসেছেন এবং সেই বৈঠকটি এখন পর্যন্ত চলমান আছে। নির্ধারিত সূচি অনুযায়ী এই বৈঠকটির জন্য 2 ঘন্টার সময় কিন্তু নির্ধারণ করে রাখা হয়েছে। সকাল 11:30টা নাগাদ এই বৈঠকের ব্যাপারে উভয় পক্ষ অর্থাৎ ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পক্ষ থেকেও এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু একটি আনুষ্ঠানিক ব্রিফিং হওয়ারও কথা রয়েছে। তার আগ পর্যন্ত যে বিষয়টি এখন পর্যন্ত জানা গেছে যে দেশে বিনিয়োগ পরিস্থিতি আরও উন্নত করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, বিদেশি উদ্যোক্তাদের পক্ষ থেকে নানা সময় যে পর্যবেক্ষণ পরামর্শগুলো দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে দেশীয় স্বার্থকে সামনে রেখে অগ্রাধিকার দিয়ে নানামুখী বিনিয়োগ বান্ধব যে পরিকল্পনা সেটি কিন্তু বর্তমান সরকার গ্রহণ করেছে। শুল্ক বান্ধব একটি বিনিয়োগ পরিস্থিতিরও চেষ্টা চালানো হয়েছে। বিশেষ করে নানামুখী খাতে জ্বালানি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে এই যুক্তরাষ্ট্রের যেই উদ্যোগগুলো রয়েছে, উদ্যোক্তারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু বিনিয়োগ প্রত্যাশায় রয়েছে বাংলাদেশ এবং সেই প্রত্যাশার যে অংশ তারই অংশ হিসেবে কিন্তু আমেরিকান চেম্বার অফ কমার্সের যে গুরুত্বপূর্ণ উইং যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিল, তাদের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু আজ এসেছেন সরকার প্রধানের সাথে বৈঠকে উপস্থিত হতে। ইতিমধ্যেই এই ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট
জেনারেল অতুল কেশাপ, তিনিও কিন্তু অত্যন্ত আশাবাদী রয়েছেন। দীর্ঘ সময় ধরে বাংলাদেশে যে মার্কিন বিনিয়োগগুলো রয়েছে সেগুলোকে সামনে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সুযোগ কীভাবে বৃদ্ধি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে মূলত এই বৈঠকে আলোচনা হতে পারে। এই ছিল সচিবালয় থেকে সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অভাব, সেবার মান নিয়ে প্রশ্ন, সবকিছু নিয়ে দেশের স্বাস্থ্য খাতই যেন অসুস্থ। এমনই এক ভঙ্গুর স্বাস্থ্য খাত উত্তরাধিকার সূত্র পেয়েছে বর্তমান সরকার। এরই মধ্যে দায়িত্ব নেয়ার পার হয়েছে 6 মাস। এখন প্রশ্ন, এই সময়ে স্বাস্থ্য খাতে কতটুকু কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে সরকার? স্বাস্থ্যমন্ত্রীর দাবি, স্বাস্থ্য খাতে সরকারের নেওয়া উদ্যোগের সুফল ইতোমধ্যেই পেতে শুরু করেছে সাধারণ মানুষ। যদিও বিশেষজ্ঞদের মতে দৃশ্যমান ও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন চোখে পড়েনি। শাহজাহান খানের ক্যামেরায় মনির হোসেনের রিপোর্ট। দীর্ঘ এই লাইন সুলভ মূল্যে চিকিৎসা পাওয়ার জন্য কারো কারো অপেক্ষা পেরিয়ে যায় ঘন্টার পর ঘন্টা। জরুরি বিভাগেও যেন উপচে পড়া ভিড়, আর বেড না পেয়ে মেঝেতেই কাতরাতে হয় অনেক মুমূর্ষ রোগীকে। ধারণ ক্ষমতার চেয়ে বহুগুণ রোগীর চাপে পিষ্ট দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এক নির্মম চিত্র এগুলো। দীর্ঘদিনের জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা, ওষুধ ব্যবস্থাপনায় দুর্বলতা, সেবার মান নিয়ে অসন্তোষ আর দুর্নীতির অভিযোগে জর্জরিত এক ভঙ্গুর স্বাস্থ্য খাত উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার। এর মধ্যে মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে হামের প্রাদুর্ভাব, আর ডেঙ্গু তো এখন নিত্যসঙ্গী বলা চলে। একদিকে সংক্রামক রোগের বিস্তার ঠেকানো, অন্যদিকে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে স্বাস্থ্যসেবাকে গতিশীল করা, এমন নানা চ্যালেঞ্জ সামনে নিয়েই শুরু হয় সরকারের পথ চলা। এরই মধ্যে পেরিয়েছে 6 মাস। এই সময়ে সাফল্য ব্যর্থতার খাতায় যোগ হলো কতটা, চলছে সেই হিসেব নিকেশ। মন্ত্রীর দাবি, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে ইতোমধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। হাসপাতাল পরিদর্শন, অনিয়মে লাইসেন্স স্থগিত, চিকিৎসা সেবায় তদারকি বাড়ানো, সবকিছুর মধ্য দিয়ে জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা চলছে। পাশাপাশি হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানো, চিকিৎসক নার্স নিয়োগ, জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার মতো পরিকল্পনা বাস্তবায়নে স্বাস্থ্য খাতে রাখা হয়েছে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ। দেরি হয় বিকজ ডাক্তারও তো কম, আপনার বহুত অবকাঠামো কম, কাজে রুগীর ভিড় লেগে যায়। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 250 রুগী থেকে খাবার পায় 50 জন। এখন আপনাকে তো বলবে একটা রুগী আমার খাবার দেয় না, দিতে পারে না। এইগুলি আমরা এখন এগুলি বাড়াইতে চেষ্টা করি। এভরিথিং ইজ আন্ডার প্রসেস। 101 শয্যাগুলি ডিপিপি তৈরি হচ্ছে, ঠিক না? মেডিকেল কলেজগুলি হচ্ছে, শিশু হাসপাতাল উদ্বোধন করতে যাচ্ছি, মেডিকেল কলেজগুলি যেগুলি আছে এগুলি উদ্বোধন করতে যাচ্ছি। স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি উপাদানকে যথাযথভাবে কাজে লাগিয়ে জনস্বাস্থ্যমুখী একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি, এরই মধ্যে এসব উদ্যোগের সুফল পেতে শুরু করেছেন মানুষ। স্বাস্থ্য খাতকে সম্পূর্ণ আপনার উন্নত মানের নিতে হলে ইট ইজ এ টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কের প্রত্যেকটা উপাদানকে আপনি উন্নত করতে হবে, সেটা আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ। সাধারণ মানুষ তো এখনই সুবিধা অনেক পাচ্ছে, পাচ্ছে বলতে আগের চেয়ে বেটার পাচ্ছে। যেমন ডাক্তারদের উপস্থিতি, সকল নার্স উপস্থিত, এর চেয়ে বেশি 60 দিনে তো মাত্র 5.5 মাস হয়েছে আল্লাহর মতে। ওষুধের স্টোর রুম খুঁজে দেখি, এক্সপায়ার্ড মেডিসিন নাই যেটা ডাক্তার আমার রুগীদের দিবে। রুগীদের সাথে কথা বলেছি, দে আর হাইলি হ্যাপি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের চোখে অবশ্য চিত্রটা এত আশাব্যঞ্জক নয়। তাদের মতে 6 মাস হয়তো বড় কোনো পরিবর্তন আনার জন্য যথেষ্ট সময় নয়, তবে এই সময়ে স্বাস্থ্য খাতে দৃশ্যমান ও উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়েনি। সবচেয়ে বড় ঘাটতি, স্বাস্থ্য খাতকে কিভাবে কাঙ্ক্ষিত জায়গায় নেওয়া হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো রোডম্যাপ নেই। 6 মাসের নিরিখে যদিও সময় অনেক বেশি না, কিন্তু তারপরেও যে সূচনা হওয়ার জন্য যে একটা প্রস্তুতি, একটা বড় প্রস্তুতি, সেইটা এখনও দৃশ্যমান নয়। এর জন্য যেমন ধরেন কিছু পলিসি ডেভেলপ করা দরকার মন্ত্রণালয়ের পর্যায়ে, যে আমাদের স্বাস্থ্যে আমরা কি চাই, আমরা 1 বছর পরে কি চাই, এই সরকার ক্ষমতা শেষ হবে 5 বছর পরে কি চাই। এরকম যদি আমরা একটা রোড ম্যাপ দেখতে পেতাম তাহলে, এবং সেই রোড ম্যাপটাকে ভাগ করে
যে 6 মাসে আমরা এইটুকু করব, আমরা 1 বছরে এইটুকু করব বা তারপরে এইটুকু করব। বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু বিচ্ছিন্ন উদ্যোগ নয়, স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদী পরিবর্তনে প্রয়োজন সুনির্দিষ্ট কর্মকৌশল, নির্ধারিত লক্ষ্য ও বাস্তবায়নের কার্যকর পরিকল্পনা। বর্তমান সরকারের প্রথম 6 মাসে স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে নানামুখী উদ্যোগ নিলেও সাধারণ মানুষের প্রত্যাশা সেসব উদ্যোগ শুধু পরিকল্পনায় নয়, পরিকল্পনার গণ্ডি পেরিয়ে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় বাস্তবায়নের। আর স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে শুধু রোগীদেরই নয়, চিকিৎসকদের উন্নতি ছাড়া সম্ভব নয় স্বাস্থ্য খাতের উন্নতি। তাই জোর দিতে হবে চিকিৎসকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের সুরক্ষার উপরও। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ফ্যামিলি কার্ড প্রকল্প দ্রুত এগিয়ে নিতে 321 কোটি টাকার ট্যাব কিনছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যার অনুমোদনও দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সামাজিক সুরক্ষা খাতে যেন অপচয় না বাড়ে তা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। গেল 10 মার্চ রাজধানীর করাইল বস্তি সংলগ্ন টি&ডি মাঠে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 16 আগস্ট শুরু হবে আনুষ্ঠানিক বিতরণ। কিশোরগঞ্জে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে 80,000 নারীর কাছে পৌঁছেছে এই সুবিধা। লক্ষ্য চলতি অর্থবছরই 40,20,000 সহ 4 বছরে 1,60,00,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনা, যে কার্ডে প্রতি মাসে মিলবে 2,500 টাকা করে অর্থ সহায়তা। এই কার্ড বিতরণ কার্যক্রমকে দ্রুত এগিয়ে নিতে এবার সরাসরি ক্রয় পদ্ধতিতে 320,71,20,000 টাকার অ্যান্ড্রয়েড ট্যাব কিনবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। বুধবার অনুমোদনও দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি সিগনেচার সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম এবং এটি ইতিমধ্যেই জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমান সরকারের একটা বড় রকমের উদ্দেশ্য হলো যে এখান থেকে সমস্ত রকমের দুর্নীতি, অনিয়ম এবং অপচয়ের সুযোগটা বন্ধ করা। এই কারণেই 321 কোটি টাকার মতো খরচ করে যে ট্যাবগুলো কেনা হচ্ছে, সেটা একটা ভালো উদ্যোগ। যেটা একেবারে স্পটে আমি মনে করি যে এই উপকারভোগী সঠিকভাবে চিহ্নিত করে সেগুলোকে বাস্তবায়ন করা সম্ভব। তবে একই সঙ্গে এটা মনে রাখতে হবে যে যে কোনো ধরনের সরকারি এই ক্রয়, সেটাই কিন্তু মানুষের মধ্যে সন্দেহের উদ্রেক করে যে এখানে আমাদের কিন্তু রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে এবং সেখান থেকে বের হয়ে আসাটা কিন্তু খুব কঠিন। একই সভায় জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে মার্কিন কোম্পানি গানভার ইউএসএ এলএলসি থেকে 2038 সাল পর্যন্ত 117 কার্গো এলএনজি কেনার ক্রয় প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মশা নিধন এখন কোটি কোটি টাকার বাণিজ্য। কীটনাশকের নামে সিটি কর্পোরেশনে সরবরাহ করা হয় কেরোসিন। টেন্ডার প্রক্রিয়া, কীটনাশক পরীক্ষা, অবৈধ লেনদেন সবকিছুই মিজান চক্রের নিয়ন্ত্রণে। ঢাকা দক্ষিণ সিটির মশা নিধনের কীটনাশক সরবরাহে একক আধিপত্য তার। 1 যুগেরও বেশি সময় ধরে মশা নিধন বাণিজ্যের নামে অফিস পিয়ন থেকে একাধিক প্রতিষ্ঠানের মালিক বনে গেছেন মিজান। এম এ আজমের অনুসন্ধানী প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আমি একজন সাংবাদিক ছিলাম। মশা কমলে বিজনেস হবে কেমন? ঢাকা শহরে মশা পালি আমরা, এটা বিজনেস। ডেঙ্গুতে মানুষ মরে আর মশা নিধনের নামে মিজান চক্রের কোটি কোটি টাকার বাণিজ্য চলে। অনুসন্ধান বলছে, প্রতারণা ও মশা নিধনে ভেজাল কীটনাশক সরবরাহের দায়ে 2টি প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত হয়েছে বিগত দিনে। এর মধ্যে সবথেকে বেশি বিতর্কিত মিজানুর রহমানের দি লিমিট অ্যাগ্রো। 2011 সালে তাদের সরবরাহ করা কীটনাশকের 95%ই ছিল ভেজাল। 2019 সালে আবারও ভেজাল কীটনাশক সরবরাহ করে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগে উত্তর সিটি কর্পোরেশনে কালো তালিকাভুক্ত হয় তারা। সময় সংবাদের হাতে আসা নথিপত্র বলছে, এরপর খোলস পাল্টে ফেলে মিজান চক্র। ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল নামে খোলে নতুন প্রতারণার দোকান। আর সে দোকানের আড়ালেই উত্তরে কালো তালিকাভুক্ত মিজান চক্র বর্তমানে দক্ষিণ সিটি কর্পোরেশনে কীটনাশক সরবরাহ করছে। বারবার ধরা পড়েও কিভাবে বছরের পর বছর ধরে সিটি কর্পোরেশনে কীটনাশক সরবরাহ করছে চক্রটি, জানতে মিজানের মুখোমুখি আমরা। সিটি কর্পোরেশনের পিয়ন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা। কীটনাশক সরবরাহের নামে চলা অবৈধ বাণিজ্যের ভাগ দিতে হয় সবাইকেই। অকপটেই যা স্বীকারও করলেন মিজান। পিয়ন, দারোয়ান, কেরানি
অ্যাকাউন্টস, ওরা অ্যাকাউন্টস একটা যতবারই চেক নেন সিটি কর্পোরেশনে আপনাদের 5 পয়সা 10 পয়সা এর একটা সিস্টেম, মানে পার্সেন্ট। প্রতি বছর ডেঙ্গুতে হাজার হাজার মানুষ মরলেও এমন মশা নিধন বাণিজ্য মিজানকে অফিস পিয়ন থেকে জিএম এমনকি একাধিক প্রতিষ্ঠানের মালিক বানিয়েছে, তাও স্বীকার করেন তিনি। এমনি সাহেবের রুমে একটা চা দেওয়া দরকার, কেউ নাই, আমি দিতাম, সেখান থেকে আমি ওইটার জিএম। এরপর টাকার বিনিময়ে সময় সংবাদকে ম্যানেজেরও চেষ্টা চালান মিজান। এটা আপনার কাছে রাখেন না ভাই? না 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 না, এটা সম্ভব না। তাহলে মশা নিধনের নামে বরাদ্দের কোটি কোটি টাকার ভাগের জন্যই কি উত্তরের কালো তালিকাভুক্ত মিজান চক্রের থেকে কীটনাশক নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন? জানতে এবার প্রধান ভান্ডার কর্মকর্তার মুখোমুখি আমরা। তার দাবি, মিজান চক্রের অতীত কর্মকাণ্ড জানেন না তারা। মিজান ব্ল্যাক লিস্টেড হয়েছে এটা আমাদের জানা নাই বা আমাদের কাছে কোনো তথ্য নেই। আর ভেজাল কীটনাশক সরবরাহ সম্ভব না, পরীক্ষা করেই কীটনাশক নেন বলেও দাবি করেন তিনি। আমরা ব্যক্তিকে চিনি না, আমরা দেখবো যে ওই জিনিসটা ঠিক আছে কিনা। বিতর্কিত ব্যক্তিদের কাছ থেকে যে পরীক্ষার দোহাই দিয়ে মশক নিধনের কীটনাশক নিচ্ছে সিটি কর্পোরেশন, সে পরীক্ষাই বা আসলে কতটুকু স্বচ্ছ, নাকি সেখানেও আছে শুভঙ্করের ফাঁকি? এবার সে প্রশ্নেরই উত্তর মেলাতে চাই আমরা। ঢাকা মশক নিবারণী দপ্তর সিটি কর্পোরেশনের মশা নিধনের কীটনাশকের কার্যকারিতা পরীক্ষার সবকিছুর আয়োজন করে দেয় তারা। গোমর ফাঁস করতে শুরু করেন দপ্তরটির স্টোর কিপার গিয়াসউদ্দিন। পরীক্ষার সময় কীটনাশক আর পরীক্ষার পর কৌশলে সরবরাহ করা হয় শুধুই কেরোসিন। মানে এখান থেকে পাস করে এরপর ভুয়া ঔষধ ছিটাবে। কীটনাশকের নামে কেরোসিন সরবরাহ করে হাতানো কোটি কোটি টাকার ভাগ মেলে দপ্তরটির কর্মকর্তাদেরও। টাকা পয়সা অফার করে নাই তখন? হ্যাঁ, কি বলেন, এটা কোটি টাকার বিজনেস, সে টাকা অফার করবে না, না করে পারবে। আমি মানুষ ছোট লিখেছি, এই যে ধরেন আমি যে বসি, আমার কোনো পাবলিক এসে কোনো কাজে এসে খাইলেছে, আমি তো আইফোন চালাই। উত্তর সিটি কর্পোরেশনে কালো তালিকাভুক্ত মিজান চক্র 2 বছরে 3টি কার্যাদেশের মাধ্যমে 48 কোটি টাকার মশা নিধনের কীটনাশক সরবরাহ কাজ পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 12 নভেম্বর আর ভর্তি আবেদন শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে। এবারও ভর্তি ফি সর্বোচ্চ 8,000 টাকা নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। কোনো কলেজ অতিরিক্ত ফি নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বোর্ডের। এদিকে দেরিতে ক্লাস শুরু হওয়ায় সিলেবাস নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ সংশ্লিষ্টদের। নূরে আলমের রিপোর্ট। এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে 11,38,877 জন শিক্ষার্থী। এর বিপরীতে সরকারি এবং বেসরকারি কলেজে আসন আছে 25 লাখের মতো। এরই মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা বোর্ড। প্রথম পর্যায়ে আবেদন 15 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে 10 অক্টোবর। দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে 15 অক্টোবর আর ফল প্রকাশ 19 অক্টোবর। তৃতীয় পর্যায়ে আবেদন 23 অক্টোবর আর ফল প্রকাশ হবে 26 অক্টোবর। 10 নভেম্বরের মধ্যে শেষ হবে ভর্তি কার্যক্রম। ফলাফলটা যেহেতু 20 দিন পিছিয়েছে, সেই ক্ষেত্রে আমাদেরকে ভর্তি শিডিউলটাকেও টেনে পিছনে নিতেই হচ্ছে। একাদশ শ্রেণীতে রাজধানীর কলেজগুলোর জন্য সর্বোচ্চ 8,000 টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগর বাদে অন্য শহরগুলোতে বাংলা মাধ্যমে 5,000 টাকা ও ইংরেজি ভাষণে 6,000 টাকা, আর জেলা পর্যায়ে সর্বোচ্চ বাংলা মাধ্যমে 3,000 এবং ইংরেজি ভাষণে 4,000 টাকা নেওয়া যাবে। সরকার নির্ধারিত ফিকে অবজ্ঞা করে নিজেদের মতো ফি নেয়, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি হয়ে উঠেছে। শিক্ষা গবেষকরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার এসএসসির ফলাফল প্রকাশে দেরি হয়েছে। ফলে একাদশের ক্লাসও শুরু হচ্ছে দেরিতে। তাই সিলেবাস যাতে নির্দিষ্ট সময়ে শেষ করা যায়, সেজন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। একাদশ এবং দ্বাদশ মিলে যে শিক্ষা কারিকুলাম তৈরি করা আছে, এই কারিকুলামের জন্য একটা নির্ধারিত সময় বরাদ্দ থাকে। এই বরাদ্দটা যদি না দেওয়া হয়, তাহলে কারিকুলামটা আসলে পুরোপুরি হবে না, মানে ওই ইমপ্লিমেন্ট করা যাবে না।
আসন সংকট না থাকলেও মানসম্মত কলেজের আসন কম থাকায় জিপিএ 5 প্রাপ্ত অনেক শিক্ষার্থী পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। একাদশ শ্রেণীর ভর্তিতে প্রতি বছরই ফি নির্ধারণ করলেও বেশিরভাগ নামী কলেজই সেই নির্দেশনা মানে না। শিক্ষা সংশ্লিষ্টতা বলছেন, অতিরিক্ত ফি নেওয়া ঠেকাতে হলে ভর্তির সময়ে নিয়মিতভাবে প্রতিষ্ঠানগুলোতে নজরদারি করতে হবে শিক্ষা বোর্ডকে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। 16 বছর বয়সে পাকিস্তানে পাচার হয়ে যান বরগুনার মেয়ে আসিয়া। এরপর কেটে গেছে 3 দশকেরও বেশি সময়। পরিবারের কেউ জানতেন না তিনি কোথায় আছেন কিংবা আদৌ বেঁচে আছেন কিনা। সম্প্রতি পাকিস্তানে থাকা সেই আসিয়ার সন্ধান পেয়েছে পরিবার। এখন স্বজনদের কাছে ফিরতে চান আসিয়া। পরিবার আবেদন করলে তাকে দেশে ফেরাতে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ভিডিও কলে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে মেয়ের মুখ, কণ্ঠ শুনতে পান বাবা, কথাও হয় প্রতিদিন। তবে অপেক্ষার অবসান হচ্ছে না 90 বছর বয়সী বাবার। প্রযুক্তির কল্যাণে 32 বছর আগে হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান পান 90 বছর বয়সী বাবা বরগুনার তমিজউদ্দিন। ভিডিও কলে প্রতিদিন দেখেন মেয়ের মুখ, শোনেন কণ্ঠ, কিন্তু 2500 কিলোমিটার দূরের সেই মেয়েকে ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা এখনো অপূর্ণ। 1994 সালের কোনো এক বিকেলে ঢাকায় মিরপুরের বাসা থেকে বের হন আছিয়া। এরপর আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি পরিবার। বিকেলে যে ঘুরতে বাইরেছি, এই ঘোরার কথা কইয়া যে গেছে আর উনি ফিরে আর আসে নাই। আমার সরকারে যদি সাহায্য করে পাঠাই দেয়, আমি তাড়াতাড়ি দেখবেন। আছিয়া জানান, মানব পাচারকারী চক্র তাকে অপহরণ করে প্রথমে ভারত, এরপর পাকিস্তানে নিয়ে বিক্রি করে দেয়। সেখানে বিয়ে হয় তার। বর্তমানে পাকিস্তানের মুজাফফরনগরে বসবাস আছিয়ার। বাংলাদেশে স্বজনদের কাছে ফিরতে চান তিনি। পাকিস্তান আইতে আমারে 32-33 বছর হইছে। জেলা প্রশাসন বলছে, আছিয়া চাইলে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে বিদ্যমান নীতিমালা অনুযায়ী তাকে হয়তো বাংলাদেশে নিয়ে আসার যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি গ্রহণ করবেন। 6 ভাই বোনের মধ্যে আছিয়া চতুর্থ। 48 বছর বয়সী আছিয়ার পাকিস্তানে 7 সন্তান রয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বাড়াতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যম আনাদোলু এজেন্সি। তবে এমন দাবি অস্বীকার করেছেন ইরান সরকারের এক কর্মকর্তা। হরমুজ প্রণালী মার্কিন নিয়ন্ত্রণে নেয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিও প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে বিশ্বজুড়ে জ্বালানি ও ইন্টারনেট অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র। চলছে দুপক্ষের বাকযুদ্ধ। প্রণালী অবরুদ্ধ অবস্থায় নেই এবং যুক্তরাষ্ট্র এর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছে ইরান। পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের এসব মিথ্যা দাবি বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। তেহরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই এই প্রণালী উন্মুক্ত করা হবে না। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, গত 14 জুলাই থেকে ইরানের ওপর ফের নৌ অবরোধ আরোপের পর তারা 50টির বেশি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করে দিয়েছে। এছাড়া অভিযান চালিয়ে 3টি জাহাজ বিকল করা হয়েছে এবং 2টি জাহাজে সরাসরি তল্লাশি চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর মধ্যেই তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি দাবি করেছে, ইসলামাবাদ স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র ইরান 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। যদিও গণমাধ্যমটির এমন দাবি অস্বীকার করেছে ইরান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ ইরানের দৃষ্টিতে মূল চুক্তিরই কোনো কার্যকরের নির্দিষ্ট তারিখ ছিল না, তাই মেয়াদ বাড়ানোর প্রশ্নই ওঠে না। চলতি মাসের 17 তারিখ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি। তারা জানায়, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো সামরিক হামলা চালায় তবে কেবল মার্কিন নয়, বিশ্বের যে কোনো জ্বালানি লাইন, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি পুরো বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামো পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়বে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। শিরোপা ঘরে তুলে নতুন মৌসুম শুরু করল প্যারিস সেন্ট জার্মেই। অ্যাস্টন ভিলাকে 2-1 গোলে হারিয়ে সুপার কাপ ট্রফি নিজেদের কাছেই রাখল লুই এনরিকের দল। দলের হয়ে জয়সূচক গোল করার পাশাপাশি অন্য অ্যাসিস্টে ম্যাচ সেরা হয়েছেন ফ্রেঞ্চ ফুটবলার দেজিরে দুয়ে।
যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু লুই এনরিকের পিএসজি উঁচিয়ে ধরল আরও একটা সোনালী ট্রফি। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের পর টানা দ্বিতীয় সুপার কাপ। রেডবুল অ্যারেনায় ফ্রেঞ্চ জায়ান্টদের শিকার ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা। এদিন এগিয়ে যেতে লাগে মাত্র ২০ মিনিট। দেজিরে দুয়ের বাড়ানো বলে দলকে এগিয়ে দেন বিশ্বকাপ খেলার সুযোগ না পাওয়া জর্জিয়ান উইঙ্গার কাভারেজখেলিয়া। একপেশে হতে থাকা ম্যাচে অ্যাস্টন ভিলাকে টিকিয়ে রাখেন ১৭ বছরের ব্রায়ান মাজ্জো। বেশ কয়েকটা সুযোগ হাতছাড়ার পর জালের দেখা পান হাফ টাইম বিরতির ঠিক আগে। তাতে সুপার কাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সী স্কোরারের রেকর্ডটা এই লুক্সেমবার্গ ফরোয়ার্ডের দখলে। দ্বিতীয়ার্ধে আরও গোছানো ফুটবল খেলে ইংলিশ ক্লাবটা, তবে তা খুব একটা কাজে লাগেনি। ৬১ মিনিটে দলকে এগিয়ে দেন ২-এ। এবার আর অ্যাসিস্ট নয়, দেমবেলের থেকে পাওয়া বলে ভিলা গোলরক্ষককে পরাস্ত করেন। ট্রফির গুরুত্ব না থাকলেও শিষ্যদের এমন পারফরমেন্সে খুশি লুই এনরিকে। সত্যিটা বললে এই ট্রফিটা মোটেও গুরুত্বপূর্ণ নয়, তবে হ্যাঁ, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছি। মৌসুমের শুরুটা এভাবেই হোক তা চেয়েছি। আমরা সম্ভাব্য সব শিরোপা জিততে চাই, এটাই আমাদের লক্ষ্য। সবকিছুই তো জিততে চাইবেন এনরিকে। তিনি দায়িত্ব নেবার পর থেকেই পোয়াবারও ফ্রেঞ্চ জায়ান্টদের। ২০২৩ থেকে কেবিনে উঠেছে ১৩টা ট্রফি। টানা ২ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এবার ২ সুপার কাপ। রিয়াল মাদ্রিদের পরে নিজেদের নাম যোগ করল দেমবেলে মার্কুইনোসরা। আগামী সোমবার আরও একটা সিলভারওয়্যার উঁচিয়ে ধরার সুযোগ পিএসজির সামনে। ফ্রেঞ্চ ফুটবল মৌসুমের উদ্বোধনী ম্যাচে আরসে লন্সের বিপক্ষে খেলবে লিগ চ্যাম্পিয়নরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম জানা যাবে আজ। বিশেষ সভা ডেকেছেন বিএনপি চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক। লোডশেডিং আর গ্যাস সংকটে ধুঁকছে দেশ। সিএনজি স্টেশনে গাড়ির লাইন, অনেক বাসায় জ্বলছে না চুলা। বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় দোকান, শপিং মল বন্ধের সিদ্ধান্ত। এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর স্বাস্থ্য খাত ঢেলে সাজাচ্ছে সরকার। সুফল মিলতে শুরু করেছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। দৃশ্যমান পরিবর্তন দেখছেন না বিশেষজ্ঞ। এই ছিল সময় সংবাদে। এরপরে সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। আলিশা, আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।